দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের বিশেষ আয়োজন কর্পোরেট লাউঞ্জে। এই আয়োজনে আমরা তুলে ধরি কর্পোরেট সেক্টরের বিভিন্ন ব্যক্তিত্বের সাফল্যের গল্প, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন যিনি তার কর্পোরেট সেক্টরের বিভিন্ন অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেন। তো আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন ফয়সাল ইবনে আলম। তিনি সাইমন ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্মের একজন ওনার। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর ধন্যবাদ আমাকে এখানে এই আয়োজনে অন্তর্ভুক্ত করার জন্য। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাইয়া, আমরা আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় যদি জানতে পারতাম। আমি ফয়সাল ইবনে আলম। 12 বছর ধরে সাপ্লাই চেইন সেক্টরে কাজ করছি। বিশেষ করে অনেক ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। অনেক উঠানামা থেকে শুরু করে একটা কোম্পানিকে উঠানো থেকে শুরু করে একটা কোম্পানির বিভিন্ন স্ট্রাগলিং পিরিয়ড পার করার অভিজ্ঞতা হয়েছে। তো বলতে পারেন যে একটা কোম্পানির আদ্যপান্ত চালানোর জন্য একটা সাপ্লাই চেইন যেরকম জরুরি, সেটার সাথে আমি নিজেকে জড়িত রাখার চেষ্টা করেছি। পাশাপাশি আমি কিছু রিসার্চ বেস কাজ করছি সাপ্লাই চেইনকে যাতে বাংলাদেশের একটি অন্যতম কম্পিটিটিভ একটা সেক্টর হিসেবে পরিণত করতে পারি, সেটা নিয়ে কিছু রিসার্চ বেস কাজ করছি। ইনশাল্লাহ সেটা নিয়েও সামনে বলবো। ইনশাল্লাহ। ভাইয়া, আপনি পড়াশোনা কোথায় শেষ করেছেন? আপনার লাস্ট ডিগ্রি কি ছিল যদি একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আমি যেটা করেছি প্রথমে হচ্ছে আমার তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমি বিএসসি করেছি, পাশাপাশি হচ্ছে এমবিএ করেছি আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে। অ্যাকচুয়ালি আমার ব্যাচেলর অ্যান্ড এমবিএ দুইটাই আমার প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকেই। পাশাপাশি আমি বাংলাদেশ স্বনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর করেছি। আসলে কর্পোরেট সেক্টরে যেটা হচ্ছে পুঁথিগত বিদ্যাটা যতটুকু না কাজ আছে, তার থেকে প্র্যাকটিক্যালটা অনেক বেশি জরুরি। তো আমি এটাকেই অনেক বেশি প্রায়োরিটি দেই আর কি সবকিছুর ক্ষেত্রে। একদম ভাইয়া, আমিও আপনার সাথে পুরোপুরি এগ্রি। ভাইয়া, আপনি আপনার এই কর্পোরেট সেক্টরে পথ চলা কবে থেকে শুরু করেন? আমার শুরু হয় 2013 সালে। 2013 সালে বাংলাদেশে একটি স্বনামধন্য একটি ফুড সেক্টর, যেটার নাম ওয়েল ফুড নামে সবাই চিনে। আমি ওখান থেকেই শুরু করি। এর আগে আমি কিছু ট্রায়াল বেস কাজ করেছি, বাট ওগুলো আসলে কর্পোরেট সেক্টরের সাথে যায় না। বাট কর্পোরেট সেক্টর শুরু করাই হচ্ছে 2013 সালে। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 12 বছরের উপরে আমি এই কর্পোরেট সেক্টরে আছি। বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, মাল্টি ন্যাশনালে কাজ করেছি, তারপর বিভিন্ন রিপিউটেড বাংলাদেশি কোম্পানিতে কাজ করেছি, এই আর কি। ভাইয়া, কর্পোরেট সেক্টরে এতগুলো ডিপার্টমেন্ট থাকতে আপনি কেন শুধু সাপ্লাই চেইনকেই বেছে নিলেন আপনার ক্যারিয়ার হিসেবে? সাপ্লাই চেইনের সবচেয়ে যেটা হচ্ছে কি চ্যালেঞ্জটা সাপ্লাই চেইন সেক্টরে বেশি। এখন অনেকে আসলে আমরা চ্যালেঞ্জটা নিতে তেমন একটা পছন্দ করি না, বাট আমার ক্ষেত্রে চ্যালেঞ্জটা নেওয়াটা খুব বেশি পছন্দের একটা জিনিস। যেমন আমি যদি বলি, সেলস সেক্টরের সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটিং এন্ড সেলস দুইটাই। তো যারা আসলে সেলস সেক্টরে কাজ করে তারা জানে আসলে চ্যালেঞ্জটা কতটুকু। তেমনি আমি সাপ্লাই চেইন নিয়ে যেহেতু আদ্যপন্ত কাজ করি, আমি জানি এখানে চ্যালেঞ্জটা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেকটাই বেশি বলা যায়। কারণ এটার দ্বারা একটা কোম্পানির অনেক কিছু শেষ হয়ে যেতে পারে, আবার অনেক কিছু শুরুও হতে পারে। তো দ্যাটস ওয়াই ইট ইজ মাই অ্যাকচুয়ালি, এটা আমার একটা প্যাশন। সাপ্লাই চেইনটা একটা প্যাশন, এই প্যাশনকেই আমি আসলে প্রাধান্য দিয়ে সামনে আগাচ্ছি। ভাইয়া, আমি যতদূর জানি আপনি অ্যাজ এ টিম লিডার হিসেবে কাজ করেছেন, বা হচ্ছে যে একটা টিম যে বিল্ডিং করার যে ব্যাপারগুলো সেগুলো আপনি অনেক বেশি মানে আপনার জানা আর কি, আপনার এক্সপিরিয়েন্স আছে। তো সেই এক্সপিরিয়েন্স গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। একটা টিমের প্রথম জিনিস হচ্ছে কি, আপনি কখনো বস হতে পারবেন না, আপনাকে লিডার হতে হবে। সো যারা নিজেকে বস মনে করছে তারা আসলে কখনো টিম চালাতে পারবে না। সো আপনাকে মনে করতে হবে যে আপনার আন্ডারে কেউ নাই, সবাই আপনার সহপাঠী বা সহকর্মী। তো সবাইকে আপনার ইকুয়াল সম্মানটা দিতে হবে। তো এই ইকুয়াল সম্মানটা যখন আপনি দিতে থাকবেন, তাহলে আপনি সম্মান, একটা জিনিস আছে যে নেচার কখনো সম্মান ফিরিয়ে দেয় না, সম্মান রিটার্ন করে। তো আপনি যাকে সম্মান দিবেন সেই সম্মানটা আবার আপনার কাছে ফিরে আসবে, এই আর কি। ভাইয়া, সেই একই কথা সূত্রে আরেকটা প্রশ্ন আপনাকে যেটা করব, যে একজন টিম লিডার এবং মেম্বারদের সাথে, মানে টিম মেম্বারদের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি তো মনে করব কি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার, যেখানে
একজনকে একজন আমি সিনিয়র হয়েছি বলে আমি আমি নিজেকে রিজিট করে রাখবো, আবার একজন জুনিয়র হয়েছে বলে সে রিজিট করে থাকবে, তাহলে আসলে কাজ আগায় না। সো এখানে যদি খোলামেলা আলোচনা হয়, ইভেন আমি আমি তো আমার এক্সপিরিয়েন্সে যদি একটা জিনিস শেয়ার করি, আমি আমার যারা টিম আমার সাথে কাজ করেছে তাদেরকে আমি সবসময় বলতাম, ভাই আপনি যদি আমাকে চাইলে তুই করেও বলতে পারেন, নো প্রবলেম। তো উই শুড বি লাইক এ টিম, বাট এন্ড অফ দি ডে আমাদের কোম্পানির আউটপুটটা জরুরি। সো আমরা কোম্পানির গোলের জন্য সবাই মিলে কাজ করব। এন্ড কাজের পরে দরকার হলে আমরা সিনেমা দেখবো, চা খাবো, সব করবো, বাট আউটপুটটা জরুরি। দ্যাটস ইট। ভাইয়া, আপনি তো আসলে অনেকগুলো ট্রেনিং করেছেন, বললেন যে আপনি সাপ্লাই চেইন বা আমার মনে হয় যে আপনি মার্কেটিংটা খুবই ভালো জানেন। তো সেই সম্পর্কে যদি বলতেন যে কি কি ট্রেনিং গুলো আসলে যারা সাপ্লাই চেইনে আসতে চায়, বা কি কি ট্রেনিং গুলো করার মাধ্যমে তারা এই স্কিল গুলো আরো ডেভেলপ করতে পারবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছে। যেটা হচ্ছে কি, সত্যি বলতে অনেকেই এই জায়গাটাতে এসে খেয়ে হারিয়ে ফেলে। যেমন আমি যদি আমার আদ্যপান্ত চিন্তা করি, আমার আদ্যপান্ততে অনেকে আমি যে সাপ্লাই চেইন স্পেশালিস্ট হবো সেটা কেউ মিলাতে পারবে না। বাট আমি এটা বলবো, যখন কেউ কর্পোরেট সেক্টরে এসে যায় তখন আসলে হ্যাঁ, একজন মানুষ মাস্টার্স করবে, ব্যাচেলর করবে, সেটা ঠিক আছে। বাট যেটা হচ্ছে সফট স্কিল এবং হার্ড স্কিলের দুইটা ব্যাপার আছে। আমি বলবো কি, সফট স্কিল গুলা যুগের তাড়নায় তাদেরকে অ্যাডাপ্ট করা উচিত। কারণ হচ্ছে, যেমন হচ্ছে আমি যদি বলি, বাংলাদেশে অনেক ধরনের ট্রেনিং হয়, লিন সিক্স সিক্সমা হয়, কেইজেন হয়, তারপর হচ্ছে বিভিন্ন স্যাপের ইআরপি বেস ট্রেনিং হয়। সো আমার মনে হয় কি, যে যত দিন যাবে তখন যখন কর্পোরেট সেক্টরে 2-3 বছর পার করবে, তখন সফট স্কিলের উপর সবচেয়ে বেশি গুরুত্বটা দেওয়া জরুরি। একদম, একদম। আপু, সরি, ভাইয়া, ভাইয়া, আমি যেটা জানি যে আপনি একদম ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকে তাদের সাথে কাজ করার অনেক মানে অভিজ্ঞতা আপনার আছে। তো আপনি কি আলহামদুলিল্লাহ। মনে করেন যে কোম্পানির মালিক যারা থাকে, বা আপনারা যারা যে লেভেলে থাকেন, মানে হেড অফ বিজনেস অর হেড অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তাদের সাথে আসলে সম্পর্কটা বা লেয়াজোটা কতটুকু রাখা উচিত, বা কিভাবে এই সম্পর্কগুলো মেনটেন করা উচিত? অ্যাজ আই সেইড আর্লিয়ার, যে একটা টিম যখন হবে সেই টিমটাতে আসলে সবার মধ্যে সবার আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে বেশি জরুরি। কখনো বস হওয়া উচিত না, সহকর্মী হওয়া উচিত, সহপাঠী হওয়া উচিত। তাহলে আসলে এক একজনের সাথে এক একজনের গ্যাপ গুলো ফুলফিল হয়। আর এইখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন কর্পোরেট সেক্টরে আসি, কর্পোরেট সেক্টরে আমাদের ফার্স্ট গোলটাই হচ্ছে কোম্পানির গোল। তো কোম্পানির গোলের জন্য আমাদের আসলে এখানে যা করা দরকার এটাকেই প্রায়োরিটি বেসড করতে হয়। এখন এর ভেতরে অনেক কিছুই থাকবে, কেউ পেছনের থেকে টানবে, কেউ হয়তো বা কর্পোরেট পলিটিক্স করবে, এটা হচ্ছে কি আমি মনে করি পার্ট অফ লাইফ ও পার্ট অফ কর্পোরেট। ঠিক আছে, সো এইটাকে যে হ্যান্ডেল করতে পারে, হিজ আমি বলবো না যে সবাই ভালো আর খারাপ, বাট একটা জিনিস হচ্ছে কি, যারা এইটাকেই সবকিছু মেনটেন করে আগাতে পারবে, হি কুড বি দ্য গুড লিডার। আই থিঙ্ক সো হি অর শি কুড বি দ্যাট। একদম, একদম, একদম ভাইয়া। ভাইয়া, আহ, আপনি তো আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যারা করে বা লিডে যারা থাকে, তাদের তো আসলে মানে কি বলে যে লিডটা অনেক বড়, অনেকগুলো কোম্পানির সাথে সবসময় কন্ট্যাক্ট করতে হয়, বা আপনাদের সবসময় তাদের সাথে অনেক বেশি সিআরএম মেনটেন করতে হয়। সেই ক্ষেত্রে আপনার মানে কি মনে হয় যে আপনি এই পর্যন্ত এসে কতগুলো লিড জেনারেশন অ্যাকচুয়ালি করতে পেরেছেন, বা এখনো পর্যন্ত কাদের সাথে বা দুই একটা কোম্পানির নাম যদি আমাদেরকে একটু বলতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস বলবো কি, আমি যে কোম্পানিতে শুরু করেছি এবং যে কোম্পানিতে কাজ করেছি বা কাজ করছি, আমার একটা সুযোগ হয়েছে যে আমার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবার সাথেই কাজ করার সুযোগ হয়েছে, এবং এটার মাধ্যমে অনেক বড় বড় কোম্পানির সাথে আমার লিয়াজো মেনটেন করার সুবিধা হয়েছে। আমি একটা জিনিস সবাইকেই বলি যে কখনোই একটা সাপ্লায়ার বলেন বা ভেন্ডর বলেন বা যাদের সাথে আমরা লিয়াজো করি, তারা কখনোই আসলে শুধু সাপ্লাই হিসেবে কাউন্ট করা উচিত না, একজন বিজনেস পার্টনার হিসেবে কাউন্ট করা উচিত। মনে মনে করা হয় এটা ওয়ান কাইন্ড অফ ম্যারেজ, একটা একটা বলবো আমি বিয়ের মতো একটা বন্ধন। ঠিক আছে, ওখানে ঝগড়া হবে, সব হবে, বাট দিন শেষে আমাদেরকে একও থাকতে হবে। কারণ একটা সাপ্লাই চেনে আপনার দুই পার্ট যদি দুইজনের মিউচুয়াল ইন্টারেস্টে কাজ না করে, তাহলে কখনোই আসলে আলটিমেটলি আপনি ভালো ফলাফলটা পাবেন না। এর একদম। মধ্যে আমি যদি বলি, কয়েকটা কোম্পানির সাথে আমার লিডিং কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আছে, তারপর হচ্ছে আকিজ আছে, প্রাণ আছে। প্রাণের আহসান স্যার তো আমার মেন্টর।
ওয়েল গ্রুপের যদি আমি বলি যে যিনি চেয়ারম্যান আছেন, উনি তো আমার মেন্টর, মানে আমাকে বলা যায় হাতে কলমে লেখা শিখিয়েছেন, উনি কাজ করা শিখিয়েছেন। সো দেয়ার ইজ নো ডাউট। সো আমার আসলে কর্পোরেট জগতে আমি যারা এখন উঁচু লেভেলে আছে তাদেরকে আমি মেন্টর হিসেবে কাউন্ট করি, কারণ তাদের হাতে আমার শেখা। বাট হ্যাঁ, দিন শেষে নিজের স্বকীয়তা তো নিজের স্বকীয়তাই এখানে বিবেচনা করতে হয়, এই আর কি। একদম। ভাইয়া, এখন একটু হার্ড কোশ্চেন করব। No problem. কখনো কি কর্পোরেট পলিটিক্স এর শিকার হয়েছেন, বা কিভাবে এটাকে আপনি আমার কন্টিনিউ মনে হয় করেছেন? কর্পোরেট জগতে এইটার ফেস করেনি এমন কেউ নাই। বাট এটাকে যে টেকনিক্যালি আসলে হ্যান্ডেল করতে পারে, সে হচ্ছে আউটকামটা দিতে পারে। তো আমিও ফেস করেছি, দেয়ার ইজ নো ডাউট। একটা জিনিস আছে কি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, এখনো আমি যখন কোনো জায়গায় ট্রেনিং করাতে যাই বা লিডারশিপে ট্রেনিং করাতে যাই, ওখানে সামান্য একটা উদাহরণ যদি বলি, যে কেউ হয়তো আমাকে রেলেভেন্ট কোয়েশ্চেন করছে, অথবা কেউ আমাকে জাস্ট আন্ডারস্টিমেট করার জন্য একটা ইররিলেভেন্ট কোয়েশ্চেন করে, এটা হয়। তো এটাকে আমি যত স্মার্টলি তাকে আনসার করতে পারি, সেটা হচ্ছে আমার স্বকীয়তা বা আমার স্মার্টনেস। তেমনি কর্পোরেট জগতেও হচ্ছে কি, আপনি যত উপরে উঠতে চাইবেন, কেউ না কেউ আপনাকে পিছনে ধরতে হবে পারবেন। এখন সমস্যা হয় কি, অনেক সময় উঁচুরাও আবার নিচেদের সাথে কম্পিটিশন করে, আবার নিচেররাও উপরের সাথে কম্পিটিশন করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি মানে একটা ন্যাস্টি জিনিস। বাট আমি একটা জিনিস বলি, আলহামদুলিল্লাহ, যে উপর নিচে সবার সাথেই কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমি স্মার্টলি হ্যান্ডেল করতে পেরেছি বলে আমি মনে করি। ভাইয়া, আপনার তো আসলে এক্সপিরিয়েন্সের ঝুড়ি অনেকগুলো, এবং অনেক বছর ধরে আসলে কর্পোরেট সেক্টরে কাজ করছেন। আলহামদুলিল্লাহ। উম, সেই সুবাদে আপনার তো অনেক উঠানামা হয়েছে। তো সেই সময়গুলোতে নিজেকে কিভাবে সামলিয়েছেন? এই জায়গাটা সবাই একটা মিস্টেক করে, সেটা হচ্ছে এটা মানতে চায় না লাইফে যে আপস এন্ড ডাউন আছে। তো আপনি যে সারা জীবন উপরে উঠতে থাকবেন, সেটা কখনো হয় না। তেমনি আবার আপনি সারা জীবন নামতে থাকবেন, এটাও কখনো হয় না। এটা আমরা যারা মুসলিম আছি তাদের ক্ষেত্রে এটা আমরা বিলিভ করি, যে আপস এন্ড ডাউন ইজ রিলেভেন্ট টু ইউর লাইফ। তো আমার যখন ডাউন হতো, আমি এটা আমার ক্ষেত্র দিয়ে আমি অন্যদের কাছে মেসেজটা দিচ্ছি, যে আমি যদি কখনো হতাশ হই, তাহলে আমি নিজে পিছনে পড়ে যাব। তো ওই মুহূর্তগুলোতে আসলে করতে হবে কি, নিজেকে ট্রেন করতে হবে। যেসব স্কিল গুলা আমি কর্পোরেট জগতে সময়ের কারণে অথবা কোনো কারণে আমি ডেভেলপ করতে পারিনি, সেই স্কিল গুলো নিয়ে কাজ করতে হবে। কারণ যুগের তাড়নায় যদি আপনি যুগের সাথে ম্যাচ করতে না পারেন, আলটিমেটলি আপনি পিছিয়ে গেছেন। এটা আপনাকে মানতেই হবে। আজকে যেমন সাপ্লাই চেনে আমাদের যখন ছিল একটা রেজিস্টার খাতা নিয়ে সাপ্লাই চেন মেনটেন করা হতো, আজকে এআই চলে আসছে। আজকে যে বললাম লিন সিক্স মা চলে আসছে, আজকে কেইজেন চলে আসছে। সো এইসব জিনিসগুলা আমরা হয়তো পুঁথিগত পড়ছি, কিন্তু অ্যাপ্লাই করিনি। বাংলাদেশে যদিও বা অ্যাপ্লাই এর পরিমাণটা একটু কম। বাট আমি বলবো কি, যুগের চাহিদা এটা। আপনাকে যদি যুগে টিকে থাকতে হয়, তাহলে এটা আপনাকে অ্যাডাপ্ট করতেই হবে। তো হার্ডশিপের সময় আপনাকে সফট স্কিল গুলাকে আপনাকে শিখে নেওয়া বেটার বলে আমি মনে করি। একদমই আপনার সাথে এগ্রি ভাইয়া। তো আমরা যারা, মানে অনেকে থাকে যে, আমার নিজের চোখেও দেখা হয়েছে যে আপনি যে কথাটা বললেন, যে আমরা আসলে সবাই কম বেশি কিন্তু যারা কর্পোরেটে জব করছি, কোনো না কোনো ভাবেই কিন্তু আমরা কর্পোরেট পলিটিক্স এর শিকার। তো আমরা যারা নতুন থাকি, বা আপনি তো আসলে ভাইয়া অনেক বছর পার করে ফেলেছেন। তো যারা দেখা যায় যে 2-3 বছর পর পর হয়তো বা এত বেশি হতাশায় ভুগে, বা কর্পোরেট সেক্টর গুলোতে নিজেকে এত বেশি কি বলে যে হতাশায় নিজেদেরকে এমন বেশি গুটিয়ে নেয়, তারা কিন্তু আর কর্পোরেটে চাকরিই করতে চায় না। তো তাদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে বা পরামর্শ থাকে, একটু যদি আমার বলতেন একেবারে আমাদেরকে। সিম্পল অ্যাডভাইস, যে মোটোটা আমি আমার লাইফে মেনটেন করি, সেটা হচ্ছে কি, কম্পিটিশন উইথ নট উইথ এনিওয়ান, কম্পিটিশন উইথ ইয়োর সেলফ। মানে আপনার নিজের সাথে কম্পিটিশন করেন। আপনি যখন অন্যদের সাথে কম্পিটিশন করবেন, আপনি পিছিয়ে পড়ে যাবেন। ঠিক আছে, নিজের সাথে কম্পিটিশন করলে দেখবেন প্রতিদিন আপনার ল্যাকিং বের হচ্ছে, প্রতিদিন আপনার গ্যাপ বের হচ্ছে, এবং যখন আপনি ল্যাকিং এবং গ্যাপ পাচ্ছেন, সেগুলোকে আপনি ডেভেলপ করেন। সো আমি লাইফে আসলে হতাশ জিনিসটাকে মনে করি কি একটা অপরচুনিটি। কারণ হচ্ছে হতাশাই আপনাকে নতুন কিছু করার জন্ম দেয়। ঠিক আছে, আমি যদি বলি, একজন মার্কেটিং সেক্টরের মানুষ বলেন, একজন সাপ্লাই চেইন স্পেশালিস্ট বলেন, কালকে যদি আমি চাকরি ছেড়ে দিই বা এখানে কোনো কিছু ছেড়ে দিই, আমি মনে করি আমি আরেকটা জিনিস নিজের থেকে ক্রিয়েট করতে পারবো। আমি সাপ্লাই চেনে কোনো কোম্পানিতে সাপ্লাই করতে পারবো। একজন মার্কেটিং পিপল যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে সেল করতে পারবে। তো আসলে কোনো জায়গায় বাইন্ডিংস নাই। একটা বাইন্ডিংস কে আমরা নিজেরা আসলে বাইন্ডিংস ক্রিয়েট করে নেই। সো এই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো,
যে হতাশ না হয়ে নিজের সাথে কম্পিটিশন করুন, নিজের ল্যাকিংস গুলোকে বুঝুন এবং নিজের ল্যাকিংস গুলোকে ডেভেলপ করার ট্রাই করুন। একদম। ভাইয়া আপনার কাছে আরেকটা যেটা প্রশ্ন, যে এখন যারা আমি দেখছি যারা একটু ইয়াং টাইপের জেনারেশন কর্পোরেট সেক্টরে, তারা যেটা করে যে হয়তোবা একটা কোম্পানিতে 2 থেকে 3 বছর থেকে দেন আবার আরেকটা কোম্পানিতে, ধরেন কোনো প্রবলেম না বা কিছু, বা ওরা মনে করে যে ওদের একটু নলেজ গেদার হয়েছে, দেন আমি আরেকটা কোম্পানিতে যে ভালো করতে পারবো। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মুভ করছে প্রায় 1 থেকে 2 বছরের মাথায়, বা 1 বছর থেকে 1.5 বছরের মাথায়। তো সেটাকে আপনি মানে কি ইতিবাচক না নেতিবাচক মনে হচ্ছে আপনার কাছে, যে এটা আমি আসলে আমি ঠিক ফ্র্যাঙ্কলি হচ্ছে? যদি বলি, আমি ফ্র্যাঙ্কলি বলবো এটা নেতিবাচক, ইতিবাচক বলবো না। কেন বলবো? বিকজ হচ্ছে আমাদের যারা আসলে আমরা যাদেরকে মেন্টর মনে করি অথবা আমরা যেখান থেকে গাইডলাইন পাই, আমাদেরকে শেখানোই হয় 2 বছর 3 বছর পর একটা সুইচ করা জরুরি। এটা আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর আমরা কি করি, হ্যাঁ আমি তো আসলে অনেক বড় হয়ে গেছি, আমার একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া জরুরি। আসলে চ্যালেঞ্জটা কখনো এনভায়রনমেন্ট চেঞ্জ করলেই চ্যালেঞ্জ হয় না। চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনাকে আসলে নিজের ক্যাপাবিলিটিটা অর্জন করতে হয়। আপনি যেদিন বুঝবেন যে আমি আসলে, সাপোজ ধরেন আপনি এখন এক্সিকিউটিভ আছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চান বা ম্যানেজার হতে চান, আপনি কি শুধু কোম্পানি চেঞ্জ করলেই হবে? অবশ্যই না। আপনার থেকে যেটা করতে হবে যে আপনি আসলে ওই ম্যানেজার লেভেলের জন্য ক্যাপাবল নাকি, সেটা আপনার মার্কেট বুঝতে হবে। সেই মার্কেটের সাথে আপনি কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা বুঝে আপনি দরকার হলে যদি ম্যানেজার লেভেলে কোথাও আপনি অপরচুনিটি পান তখন আপনি যেতে পারেন। বাট যেটা হয় এখন মানুষরা এত সুইচ করে যে আবার কি ওখানে গিয়ে তারা আবার ব্যাক করতে বাধ্য হয় অথবা তাদের ক্যারিয়ারটাতে একটা হতাশা চলে আসে। সো আমি এটা নেতিবাচক হিসেবেই দেখি, আমি এটা করি না। আমি নিজেকে যখন ক্যাপাবল মনে করি, সেই ক্যাপাবিলিটি নিয়ে আমি যদি আমার অপরচুনিটি আসে তখন এটাকে নিয়ে একটু চিন্তা করার ট্রাই করি। ভাইয়া, এইবার আপনার যে পার্সোনাল যে কিছু কোশ্চেন করব। আম, অবশ্যই। আপনার পারিবারিক লাইফ বা আপনার পার্সোনাল ব্যক্তিগত লাইফটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। পার্সোনাল লাইফ বলতে আসলে আমি, আমার ওয়াইফ আছে, আমার একটা বাচ্চা আছে, এটা এবং আমার মা আছে। এই নিয়ে আমার পার্সোনাল লাইফ। আমার লাইফটাতে প্রথম অবদান আমার মা, তারপর তো আসলে যুগে যুগে আমার ওয়াইফ এসছে, আমার ছেলেরা আসছে, এরা হচ্ছে আমার জন্য মোটিভেশন। তো এটা নিয়ে আমার পথ চলা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই দোয়া করি, এই আর কি। সাইমন ইন্টারন্যাশনাল কনসালটেন্সি ফার্ম নিয়ে যদি একটু বলেন যে আপনি এটাতে আসলে কি কি কাজ করছেন, বা কি কি অ্যাক্টিভিটি আপনার, বা হুম। এটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি? এটা বলতে পারেন কি, এটা আমার ওয়ান অফ দ্য প্যাশন। এইটাতে ফার্স্ট আমি যে কাজটা করছি সেটা হচ্ছে রিসার্চ করছি। আমার একটি থিওরি আছে, যে থিওরিটা হয়তোবা গ্লোবালি আমার কাছ থেকেই প্রথম ইনভেনশন হয়েছে। সেটা হচ্ছে ইকোএফিসিয়েন্ট স্কিল লিঙ্ক সাপ্লাই চেইন থিওরি। এটার মাধ্যমে আপনার একটা কোম্পানির যেটা হয় যে সাস্টেইনেবিলিটি বলে আমরা যেটা বুঝি, যে পরিবেশের সুরক্ষার সাথে আপনার কর্মী বান্ধব, কর্মীদেরকে আমরা কি করি, কর্মীদেরকে আমরা মনে করি কি ওয়ার্কার নিয়োগ দিলেই হয়ে গেছে, বাট কর্মীদেরকে আমরা ট্রেন করি না, যার কারণে আসলে আমরা তাদের কাছে এফিসিয়েন্সিটাও পাই না। এই দুইটার সামঞ্জস্য করে আমি একটি সাপ্লাই চেইন থিওরি ইনভেন্ট করেছি, যেটা নিয়ে আমি অলরেডি রিসার্চ করছি। সো প্রাইমারি বেসড এই সাপ্লাই চেইন কনসালটেন্সি ফার্ম থেকে আমি রিসার্চ গুলো করার ট্রাই করছি। পাশাপাশি আসলে বিভিন্ন কর্পোরেট জগতে পরিচিত থাকার কারণে কিছু লিডারশিপ প্রোগ্রাম হয়, কিছু সাপ্লাই চেইনের প্রোগ্রাম হয়, সেগুলোতে আমার ট্রেন করতে হয়। যদিও বা আসলে আমি আসলে ফোকাস করাটা বেশি পছন্দ করি না। যারা আমার মুসলিমে যারা আছে তারা আমাকে নিয়ে যায়, তারা আমাকে হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইসব কাজগুলা করি। হ্যাঁ, প্রফেশনাল কিছু ট্রেনিং আমি করাই। এই প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে যদি একটা মানুষও উন্নতি লাভ করে, আমি মনে করি কি সেটা আমার আমার হচ্ছে সফলতা আর কি। একদম। ভাইয়া, আপনার জন্য এবং আপনার বিজনেসের জন্য অনেক বেশি শুভকামনা। আপনার ধন্যবাদ। সাফল্যের ঝুড়ি আরো বাড়তে থাকুক, এবং আপনার যে কর্পোরেট পথ চলা সেটা যাতে আরো সুগম হয়। ভাইয়া, নতুন যারা আছে, যারা কর্পোরেটে মানে ইন করতে চায়, তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে ভাইয়া। আমি একটা জিনিস বলবো, অ্যাডাপ্টেবিলিটি ইজ দ্য মাস্ট। আপনার যে কন্ডিশনে পড়েন, আপনি যদি অ্যাডাপ্টেবল না হতে পারেন তাহলে আলটিমেটলি আপনি টিকে থাকতে পারবেন না। আপনার আজকে হয়তো আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করছেন, কালকে এমন হতে পারে ভালো এতে বড় কোম্পানিতে গেছেন বাট কর্পোরেট কালচারটা অনেক খারাপ। তখন আপনি কিন্তু আসলে অ্যাডাপ্টেবল না হলে আপনি কিন্তু ওই দিনেই চাকরি ছেড়ে চলে আসবেন। সো এটা মনে রাখতে হবে, আপনার ঘরের কালচার কিন্তু আপনার ঘরেই, আপনার ঘরের কালচারের সাথে বাইরের কালচার কখনো ম্যাচ করবে না। সো
আপনি যেখানে গিয়ে আসলে নিজেকে খাপ খাওয়াতে পারেন এটাই হচ্ছে না আপনার স্মার্টনেস। সো নতুনদের প্রতি আমার একটা জিনিসই সবসময় আমি বলে থাকি যে বি অ্যাডাপ্টেবল। যেখানেই যাবেন নিজেকে আসলে খাপ খাওয়ানোর ট্রাই করেন। ভাইয়া, আপনি তো অলরেডি অনেক বেশি কি বলে যে আপনার যেই জায়গাটা চেয়েছেন অনেকটাই পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ। আর 5 বছর পর নিজেকে আরো কোন জায়গাটাতে দেখতে চাচ্ছেন বা কোন জায়গায় নিজেকে রাখতে চাচ্ছেন? আসলে ম্যাডাম একটা জিনিস আমি মনে করি 5 বছর পরে আমি বেঁচে থাকবো নাকি সেটাও আমি গ্যারান্টি নাই। ঠিক আছে, বাট হ্যাঁ মানুষের অনেক স্বপ্ন থাকে। স্বপ্নের ঝুলি নিয়ে বসে থাকে মানুষ, কারণ আল্লাহ এভাবেই আমাদের সৃষ্টি করেছেন। সো যেটা হচ্ছে 5 বছর পরে আমি আসলে আমি অনেকে বলে আমি কোম্পানির সিইও হব, অনেক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হব। আমার স্বপ্নটা আসলে এমন কিছু না। আমার স্বপ্নটা হচ্ছে আমি যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশকে আমি এমন একটা সাপ্লাই চেইন হাব রেডি করতে চাই যেটা গ্লোবালি আসলে রিকগনাইজ হবে। তো যেটা হচ্ছে সেটা নিয়ে আমি কাজ করছি। হয়তোবা এখন আমার কাজটা একটু স্লো, বাট সামনে আরো বাড়বে। তো এইভাবে আমি যদি আমার দেশটাকে উন্নত করতে পারি, আমার সাথে সাথে আমার দেশের মানুষ উন্নত হবে। সাথে সাথে আমাদের দেশের মানুষ যখন বাহ্যিক দিক থেকে গ্লোবালের সাথে আসলে কম্পিটিশনে যাবে, তখন আমরা যে ডিসকাস করছিলাম কর্পোরেট কালচার অর সামথিং, এইসব আসলে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। তো দিন শেষে আমার আসলে একটা জিনিসই, আমি যদি ডেভেলপ করি তাহলে আমার দেশের মানুষ ডেভেলপ হবে, আমার দেশ ডেভেলপ হবে। এটাই আমার 5 বছর পরের আসলে পরিকল্পনা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমরাও চাই যে আপনি আপনার যে মোটিভটা আছে সেটা যাতে আল্লাহ আপনার ফুলফিল করুক। ভাইয়া, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভাইয়া, এই রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে মানে এই প্রোগ্রামটাতে আপনার আসতে পেরে কেমন লাগলো, অনুভূতিটা কি যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এমন একটা প্ল্যাটফর্মে আমাকে আমার মেসেজ গুলা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমি আরো বেশি শুভেচ্ছা জানাই যে আমি না শুধু, বাংলাদেশে আরো টপ টপ যারা আছেন তাদেরকেও আপনারা এখানে আনবেন, যাতে আমাদের মাধ্যমে যদি কেউ শিখে, তাদের মাধ্যমেও যাতে আমরা শিখতে পারি। এখানে যাতে একটা নলেজ শেয়ারিং এর একটা সেশন হয়, এই আর কি। আপনাদেরকে অনেক একদম ভাইয়া। শুভেচ্ছা, ধন্যবাদ। ভাইয়া, আপনাকেও অনেক ধন্যবাদ। একদম ছুটির দিনে এবং আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আর অনেক বেশি এগিয়ে যান এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখছি যে প্রতি সপ্তাহে আমাদের এমন কিছু ব্যক্তিত্ব তাদের এই সাফল্য বা চ্যালেঞ্জ বা কর্পোরেট জগতের সম্ভাবনাগুলো আমাদের মাঝে তুলে ধরবেন। সেই পর্যন্ত চোখ রাখুন রোজকার খবরে এবং সঙ্গে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।